দেরি না করে আমরা চলে যাচ্ছি এই যে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। হ্যাঁ, তো আমরা আসি কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। এটার জাস্টিফিকেশনটা হচ্ছে যেহেতু আমরা থিওরি থেকে আমরা আমাদের কনস্ট্রাক্ট ডেভেলপ করেছি, যেটাকে বলে যে ডিডাকটিভ অ্যাপ্রোচ, রাইট? অর্থাৎ থিওরি থেকে আমাদের রিসার্চ ফ্রেমওয়ার্ক আমরা ডেভেলপ করেছি। আমরা জানি আমাদের এখানে এই 4টা কনস্ট্রাক্ট আছে। এখন আমরা দেখতে চাই এই 4টা কনস্ট্রাক্টের সাথে আমাদের যে আইটেমগুলি আছে সেগুলি কতটা রিলায়েবল, মানে কনভার্জড, এবং কত এটার মানে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি গুলো কি সেটা আমরা দেখতে চাই। তো এখন প্রশ্ন হচ্ছে এসপিএসএস এ আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারি না, এই জন্য আমাদের এমওস এ যেতে হবে। বাবা হাগুদি দেখতেছ না? হাগুদি দাও। এমওস গ্রাফিক্স যাদের এমওস আছে তারা একটু এমওসটা বের করে নিতে পারেন, আর আমার সাথে যেতে পারেন, অসুবিধা নেই। একটু সময় লাগবে। এমওসও আসলে আইবিএম এর একটা প্রতিষ্ঠান। আপনার বলা যায় ছোট ভাই আর বড় ভাই। এসপিএসএস যদি বড় ভাই হয় তাহলে এমওস হচ্ছে তার ছোট ভাই। এই জন্য দুইটার সাথে সম্পর্ক খুবই গভীর। তো যেটা হচ্ছে আমরা নতুন একটা সাউন্ড হচ্ছে ওকে, থ্যাংক ইউ। আমরা ফাইল এবং নিউ একটা ইয়ে করলাম, প্রজেক্ট করলাম এখানে। তো শুরুতে ইন্টারফেসটা এরকমই দেখাবে, একদম ব্ল্যাঙ্ক। এখন যেটা করতে হবে, এই আমাদের মডেলটা ড্র করতে হবে। ওকে, আমাদের মডেলটা কি এখানে, এই যে 1 2 3 4টা, অর্থাৎ 4টা কনস্ট্রাক্ট এবং 4টা কনস্ট্রাক্টের যে আইটেমগুলি আছে এগুলি সহ আমরা মডেলটা ডেভেলপ করব। আচ্ছা, এখন আমরা দেখে নেই আমাদের মডিউলের ভেতরে আমরা যে সিএফএ ফোল্ডারটা দিয়েছি এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে একটা পেপার দেয়া আছে, হাজলিন এন্ড রামায়ার একটা পেপার, আবার একটা নোট দেয়া আছে। নোটের মধ্যে বলা আছে যে এটার যে ফিড ভ্যালুস গুলি এটা ওই পেপারের মধ্যে পেজ 9 টেবিল 7 এর মধ্যে দেয়া আছে। আপনারা ওই যে ফিড ভ্যালু গুলি যখন আমরা খুঁজবো তখন ওই পেপারের মধ্যে আমরা গিয়ে আমরা নিয়ে নেব। ওকে, এগুলি সংক্ষেপে ফ্রন্ট পেজে ডিসপ্লে করার জন্য। আচ্ছা, এগুলো একটু পরে আসি, আমরা আগে আমরা এমওসে আসি। এখন আমাদের যেটা করতে হবে, এই শুরুতে আপনারা যখন এটা ড্র্যাগ করবেন, এটা কিন্তু কনস্ট্রাক্ট অনেক বড় ছোট করা সম্ভব। তো আমরা শুরুতেই যে সাইজটা নেব পরবর্তীতে ক্লিক করলে অটোমেটিক ওই ডিফল্ট সাইজটা হয়ে যাবে, অর্থাৎ এটা ডিফল্ট সাইজ হিসেবে চলে আসবে। তখন আমরা শুরুতে একটু কেয়ারফুলি প্রথম কনস্ট্রাক্টের সাইজটা আমরা বাছাই করি। ওকে, বেশি বড় না নেই, বেশি ছোট না নেই। ওকে, এরকম নিলাম। তারপর আমরা দেখি আমাদের এই ডেটা কি আছে। আমাদের ডেটা আছে
শুধুমাত্র এগুলি যাবে, হ্যাঁ, বাকিগুলি যাবে না। অ্যাটিটিউডস একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আইটেম আছে, রাইট? আমরা যেটা করব, আমরা কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু আমার কার্সরের সাথে যাচ্ছে, হ্যাঁ। এখানে আমরা 5টা ক্লিক করব, 1 2 3 4 5। এটা আমরা অ্যাটিটিউডস এর জন্য নিলাম। পরেরটা আছে আমাদের সাবজেক্টিভ নাম আছে কটা? 4টা। তাহলে এখানে আমরা ক্লিক করলাম সাবজেক্টিভ নাম, যেহেতু বললাম বাই ডিফল্ট প্রথম যে সাইজটা আমি নিয়েছি বাকিগুলো ওই সাইজেই হবে। এখন আমরা ক্লিক করব 4টা, 1 2 3 4। তারপরে কি আছে? ইন্টেনশন কয়টা আছে? 5টা। ইন্টেনশন আছে 5টা, 1 2 3 4 5। তারপরে কি আছে? পারসিভ বিহেভিয়ার কন্ট্রোল কয়টা? 4টা, 1 2 3 4। ওকে, लेफ्ट বাটনে ক্লিক হবে স্যার? ক্লিকটা কি লেফট বাটনে? এটা হচ্ছে লেফট বাটনে ক্লিক। জি, ওকে, থ্যাংক ইউ। লেফট বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখন আমরা যেটা করব, এই যে এই সিম্বলটা নিয়ে যেতে হবে এটাকে, এই যে সিলেক্ট, এখানে ক্লিক করলে তখন কিন্তু আমার ওই সিম্বলটা চলে গেল। ওকে, এখন এগুলো একটু রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য এমস একটু ঝামেলা আছে, স্মার্ট পিএলএস যারা ইউজ করেছেন ওইটার চেয়ে একটু টেকনিক্যাল বিষয়গুলি। যেমন রোটেট করার জন্য এখানে আলাদা বাটন আছে, হ্যাঁ। তো এটা নিতে হবে, এটা নিয়ে ক্লিক করতে হবে, রাইট? রোটেট হয়ে গেল, রোটেট হয়ে গেল। ওকে, এভাবে আমরা রোটেট করে ফেললাম। ওকে, এখন আবার এই যে এই রোটেশনের যে সিম্বলটা আছে এটা কার্সর থেকে নিয়ে যাই, নেওয়ার জন্য এটা ওখানে এটা ক্লিক করতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে চলে আসলো। আর এটা আমরা রিনেম করতে হবে। রিনেম করার জন্য এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এখানে ভেরিয়েবল নেম আসবে, হ্যাঁ। এই নেমটা দেব আমরা অ্যাটিটিউডস। আচ্ছা, এটা ক্লোজ করার দরকার নেই, জাস্ট আমরা কিন্তু অ্যাটিটিউড লিখলাম, তো আমরা এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে ভেরিয়েবল নাম চাচ্ছে, এটা দ্বিতীয়টা। এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ নাম, সাবজেক্টিভ। ওকে, আমরা সবকিছু লিখছি না। তারপর হচ্ছে এটা সাবজেক্টিভ না ইন্টেনশন 2 নাম্বার, সাবজেক্টিভ 3 নাম্বার হচ্ছে ইন্টেনশন। ওকে, রাইট, এটা হচ্ছে আমার ইন্টেনশন। এটা হচ্ছে পারসিভ বিহেভিয়ার। পারসিভ বিহেভিয়ার। বেশি কিছু লিখলাম না, আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা ডেটা কিন্তু এখানে আমরা ফিট করি নাই এখনো, হ্যাঁ। এখন ডেটা আমাদেরকে ধার করতে হবে। ডেটা ধার করার বাটন হচ্ছে সিলেক্ট ডেটা, এখানে সিলেক্ট ডেটা। আচ্ছা, ফাইল নেম, ফাইল নেমে ক্লিক করার পর আমাদের মডিউলের মধ্যে অলরেডি চলে আসছে। এটা আমরা সিএফ এর ভিতরে যাব। সিএফ এ গিয়ে আমাদের যে এসপিএসএস এর এই যে ফাইলটা আছে ওই ফাইলটা আমরা ওপেন করব। এটা মনে রাখতে হবে, এই যে তারা কিন্তু বেশি কিছু ফরম্যাট অ্যালাউ করে না, ঠিক আছে। যদিও দেয়া আছে এক্সেল 3, এক্সেল মনে হচ্ছে এক্সেল ফরম্যাটে করা যাবে, আসলে করা যায় না। এটা আমি ট্রাই করেছি এবং ফোরামেও দেখলাম যে তারা সাজেস্ট করছে যে আপনাকে এক্সেল থেকে ডাটাটা আগে এসপিএসএস নিয়ে যেতে হবে, এসপিএসএস থেকে এটা আপনার সেভ করতে হবে ডাটাটাকে, এবং সেই ডাটাটাকে আপনি এমওসে ইনপুট করতে পারবেন, তাছাড়া পারবেন না।
তা আমরা এই যে ডেটাটা এটা কিন্তু এই যে বলা আছে টাইপ SPSS স্ট্যাটিস্টিক্স ডেটা ডকুমেন্ট। এখন আমরা এই ডেটাটা ওপেন করব। ওকে, আর ডেটা আসছে কিনা এটা বোঝার জন্য আমাদের যেতে হবে এখানে এই যে একটা কথা আছে লিস্ট ভেরিয়েবলস ইন ডেটা সেট। এই যে ডেটা আসছে লিস্ট ভেরিয়েবলস ইন ডেটা সেট, এখানে আসছে। এখানে কিন্তু সবগুলোই আছে, কিন্তু আমরা এগুলো নিব না, কারণ আমরা নিব শুধুমাত্র এই যে আইটেমগুলি যেগুলাতে আমরা কনফর্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিস করতে যাচ্ছি। ওকে, তাহলে এখানে একটা একটা করে ট্র্যাক করতে হবে। এটিসিওরস এর আইটেম 1 এটা ওখানে ছেড়ে দিবেন, 2 3 4 5 সাবজেক্টিভ নর্ম 1 2 3 4। ওকে, ইন্টেনশন আছে 5টা, 1 2 3 4 5 পারসিভ বিহেভিয়ার কন্ট্রোল 1 2 3 4। ওকে, আমাদের ডেটা চলে আসলো। এখনো কিছু কাজ বাকি আছে। এই যে আমরা এখানে কিছু ভেরিয়েবল দেখতে পাচ্ছি, এগুলিকে বলা হয় যে এরর টার্ম। এরর অর্থাৎ প্রত্যেকটা আইটেমের সাথে আমার কিছু এরর আছে। তো যেটা হয় যে আমরা যখন স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করি স্মার্ট পিএলএস এ, তখন এগুলি শো করে না, কিন্তু আছে, কিন্তু এমওস এগুলি শো করে। ওকে, কিন্তু এগুলা এখন দেখা যাচ্ছে কোনো নাম দেওয়া হয় নাই, এগুলির আমাদের নাম দিতে হবে। তো নাম অটোমেটিক দেওয়া যাবে, সেটা হচ্ছে আমরা প্লাগইনে গিয়ে ওখানে নেম আনঅবজার্ভড ভেরিয়েবলস ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে সাথে সাথে সবগুলি চলে আসলো, রাইট? ওকে, এখন এগুলোর মধ্যে একটা কোভেরিয়েন্স ড্র করতে হবে। তো কোভেরিয়েন্স ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে যে আগে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার উপায় হচ্ছে এই যে সিলেকশন টুল, একটা একটা করে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে বাকিগুলো সিলেক্ট করব। তাহলে সিলেক্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে ব্লু হয়ে গেছে, এগুলি সিলেক্ট হয়ে গেছে। এগুলির মধ্যে একটা কোভেরিয়েন্স ড্র করতে হয়, এবং এটা অটোমেটিক করা যায়, ম্যানুয়ালিও করা যায়। ম্যানুয়ালি আমরা একটা একটা করে করতে হবে, কিন্তু অটোমেটিক যদি সবগুলি করতে চাই সেটা হচ্ছে ড্র কোভেরিয়েন্সেস। ড্র কোভেরিয়েন্সেস, তাহলে এটা অটোমেটিক ড্র করে ফেলবে। এই যে তা আমরা কিন্তু ইচ্ছা করলে এই যে এটা দিয়ে আমরা, অর্থাৎ এটা দিয়ে আমরা কোভেরিয়েন্স ড্র করতে পারতাম। এই যে রাইট, অলরেডি এই যে যেহেতু ড্র করা হয়ে গেছে এই জন্য এটা হচ্ছে না। ওকে, তো এখন আমরা অটোমেটিক করলাম কারণ ম্যানুয়ালি সময় সাপেক্ষ এই জন্য। ওকে, আর আমরা যদি এগুলো একটু মুভ করতে চাই সেক্ষেত্রে এই যে মুভ অবজেক্ট, এই যে এগুলো মুভ করার একটা মাধ্যম। আর যদি আমরা একসাথে সবগুলি করতে চাই পুরো কনস্ট্রাক্ট, তাহলে যে এটা সিলেক্ট করতে হবে। ওকে, এগুলি খুঁটিনাটি বিষয়, সেখানে আমরা যাচ্ছি না। তাহলে আমরা মোটামুটি আমাদের আইটেম কনস্ট্রাক্ট চলে আসলো। এখন আমরা দেখব প্রথমত এখানে লোডিং গুলি কি আসে প্রত্যেকটা আইটেমের, এবং এই আমাদের কি আসে ফিট ইন্ডিসেস, ফিট ভ্যালুস, যেটা এমওস এ সাধারণত খুবই একটা কনসার্ন একটা বিষয়, যে এগুলা আমাদের মডেল ফিট করে কিনা। অর্থাৎ এই যে এটা যে আমরা একটা স্কেল কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিস করছি, এই যে টোটাল একটা মডেল, সিএফএ মডেল যদি আমরা এটাকে বলি, এই মডেলেরও কিছু ফিট ইন্ডিসেস আছে, ফিট ভ্যালুস আছে,
আমাদের এই মডেলটা সেগুলি কমপ্লাই করে কিনা সেটা আমরা দেখতে চাই। তো এটা দেখার জন্য যেটা করতে হবে, আমাদের মডেলটা এখন রান করতে হবে। রান করে তারপরে মডেল ফিট যেই প্যারামিটার গুলি আছে আমরা একটু দেখি। আমরা যে বলছিলাম যে ওই বইতে পেপারের মধ্যে মডেল ফিটনেস গুলি দেয়া আছে, আমরা দেখি মডেল ফিটনেস তারা কি বলছে। পাশাপাশি এখানে এই পেপারের মধ্যেও কিন্তু আছে মডেল ফিটনেস এর কথা। হ্যাঁ, আপনারা যদি খেয়াল করেন এখানে কিছু কথাবার্তা আছে এই যে এখান থেকে। হ্যাঁ, মডেল ফিটনেস এই যে এগুলো আপনারা একটু দেখতে পারেন। এখানে ক্রাইটেরিয়া কি কি দেওয়া আছে। ওকে, আমরা মূলত এখানে দেখব মডেল ফিট। ওকে, আমরা আমাদের ওই পেপারটাতে আসি যেখানে এই ফিট ভ্যালু গুলি একটু সুন্দর করে দেয়া আছে। পেজ নাম্বার 9। ওকে, এই টেবল 7, রাইট? এই যে, এবং সোর্সও দেওয়া আছে কারা কারা এই কাট অফ ভ্যালু গুলি সাজেস্ট করেছে। ওকে, তো এই ফিটনেস গুলি আমরা দেখব আমাদের এই আমাদের ডেটা কমপ্লাই করে কিনা। তাহলে যেটা করতে হবে, এই এখানে ডেটার পরে আছে অ্যানালাইসিস। ডেটার পরে কি আছে? অ্যানালাইসিস প্রপার্টিজ। অ্যানালাইসিস প্রপার্টিজে গিয়ে আপনারা আউটপুটে চলে যাবেন। ওখানে যা আছে তাই থাকবে, এগুলো ডিফল্ট। আউটপুটে গিয়ে কিছু জিনিস আমাদের দেখতে হবে। একটা হচ্ছে মডিফিকেশন ইন্ডিসেস, আর আমাদের লাগবে স্ট্যান্ডার্ডাইজড এস্টিমেটস। এমন কিন্তু এই আনস্ট্যান্ডার্ডাইজড ভ্যালু দিয়ে থাকে। হ্যাঁ, আর আমি যদি স্ট্যান্ডার্ডাইজড না দেই তাহলে কিন্তু আমার কাছে ভ্যালুগুলি একটু মানে আমি একটু অবাক হওয়ার মতো কিছু ভ্যালু হয়তো চলে আসতে পারে যদি আমার জানা না থাকে। কারণ স্মার্ট পিএলএস এ যারা করি তারা সাধারণত স্ট্যান্ডার্ডাইজ এস্টিমেট সবসময় দেখি। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জায়গায় স্ট্যান্ডার্ডাইজ এস্টিমেটস জিনিসটা ক্লিক করতে হবে। মডিফিকেশন ইন্ডিসেস। ওকে, তারপর কি করতে হবে? আমাদের ক্যালকুলেট এস্টিমেট, অর্থাৎ ডেটাটাকে রান করতে হবে। এখন ক্যালকুলেট দিলে এটা রান হবে। তারা বলতেছে এটা সেভ করার জন্য, আমরা সেভ করলাম, অসুবিধা নাই। CFA অ্যানালাইসিস। ওকে, ওকে, আমাদের ডেটা রান হয়ে গেছে, কোনো এরর দেখায় নাই। এরর আসলে কিন্তু এই উপরে আসতো। ওকে, এখন আমাদের ভ্যালুগুলি দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে আমাদের সিলেকশনটা ওখানে আমাদের এই ডান পাশেরটা সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে ভ্যালুগুলি দেখাবে। এটা যদি আমরা একটু বড় করি তাহলে দেখা যাবে যে ইয়েস, কিছু কিছু ভ্যালু আছে 1.02, এগুলা দেখে কিন্তু আমরা অভ্যস্ত নই। ঠিক আছে, আমরা সবসময় লোডিং দেখেছি 1 এর নিচে, রাইট? এটা 1 এর উপরে চলে গেছে। তো এগুলি বেসিক্যালি আনস্ট্যান্ডার্ডাইজড এই ডেটা। ওকে, আনস্ট্যান্ডার্ডাইজড ভ্যালু। ওই যে এখানে এই আনস্ট্যান্ডার্ডাইজড এস্টিমেট, এটা তখন ভ্যালু 1 এর উপরে চলে যাবে। কিন্তু আমরা স্ট্যান্ডার্ডাইজড এস্টিমেটে যাব, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, যেমন এখানে লোডিং গুলি কিন্তু অত্যন্ত চমৎকার দেখাচ্ছে, সবগুলি 0.9 এর উপরে দেখাচ্ছে। এখানেও সবগুলি 0.7 এর উপরে আছে। হ্যাঁ, এখানেও 7 এর উপরে আছে, এখানে 7 এর উপরে আছে। অর্থাৎ কোনো আইটেম ডিলিট করার কোনো দরকার পড়ছে না আমাদের। আচ্ছা, এখন যদি এরকম মনে হয়, আমাদের ডেটা তো রিফাইন করা, এই জন্য এটাতে ওরকম সমস্যা নেই। এখন বাই চান্স দেখা যাচ্ছে কোন একটা আইটেম আমাদের
লোডিংস দেখাচ্ছে, তখন আমরা এটা ডিলিট করব, রাইট? এটা ডিলিট করে দেব, ডিলিট করে আবার রান করব আমরা। ওকে, তো এখন এই লোডিং দেখে প্রাথমিক ডিসিশন নেব যে লোডিং ঠিক আছে। নেক্সট আমরা দেখব আমাদের মডেল ফিটনেস, অর্থাৎ অ্যামোস এর যে মূল কারিশমা, যে ফিটনেস ভ্যালুগুলি কমপ্লাই করে কিনা, তাহলে বোঝা যাবে আমার কনফার্মেটরি মডেল ঠিক আছে। তাই ওই ফিটনেসে যাওয়ার জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে ভিউ টেক্সট, এখানে ক্লিক করতে হবে ভিউ টেক্সট। ওকে, ভিউ টেক্সটে আসার পর এখানে এই যে আমার অ্যানালাইসিসের সামারি দেয়া আছে, এই মডেল ফিট এই কথাটা এখানে আছে। ওকে, মডেল ফিট। ওকে, মডেল ফিটের মধ্যে আমরা দেখি আমাদের কি লাগবে, রাইট? আমরা যদি দেখি তারা কি কি রিপোর্টিং করেছে, তারা ডিগ্রি অফ ফ্রিডম দিয়েছে, তাদের স্যাম্পল অ্যাক্সেস স্কোয়ার দিয়েছে। ওকে, মূলত মডেল ফিটনেস আসলে এগুলি, হ্যাঁ, এই যে এইগুলি, হ্যাঁ। আমরা যদি ওই পেপারে দেখি তাদের মডেল ফিটনেস তারা কি প্রপোজ করেছে, এই যে এখানে তারা জিএফআই দিয়ে শুরু করেছে, এই জিএফআই, এনএফআই, টিএলআই, সিএফআই, রামসি ইত্যাদি। এখন আমরা যদি দেখি এই বিষয়গুলা, জিএফআই আমাদের কত আছে, জিএফআই রেকমেন্ডেড ভ্যালু হচ্ছে এটা 0.90 অথবা তার চেয়ে বেশি হলে ভালো, 0.90 অথবা তার চেয়ে বেশি হলে ভালো। আমাদের জিএফআই এই আমাদের পয়েন্টার ছিল কত, 0.832। আমাদের এটা কিন্তু রেকমেন্ডেড ভ্যালুর চেয়ে একটু কম আছে। ওকে, রেকমেন্ডেড ভ্যালু হচ্ছে 0.9 কিংবা তার চেয়ে বেশি। আচ্ছা, আমরা দেখি বাকিগুলি। এজিএফআই 0.8 এর বেশি থাকতে হবে। এজিএফআই কি আছে আমাদের, এজিএফআই কিন্তু আমাদের 0.8 এর নিচে। ওকে, তারপরে কি আছে, আমাদের সিএফআই আছে 0.95 এর উপরে থাকতে হবে। সিএফআই কোথায়, 0.9। ওকে, এই জিনিসটা আবার আমরা কমপ্লাই করেছি। তাহলে প্রথম দুইটা আমরা এই মার্জিনাল লেভেলে আছি। ওকে, তারপরে রামসিস আছে 0.06 এর নিচে থাকতে হবে। রামসিস কোথায়, রামসিস, ওকে, রামসিস আছে 0.06, 0.1। তাহলে এটা তো আমাদের বেশি আছে দেখা যাচ্ছে রামসিস, এটাও আমরা কমপ্লাই করি নাই। টিএলআই তে দেখা যাচ্ছে 0.95 এর নিচে থাকতে হবে। টিএলআই কোথায়, টিএলআই 0.933। ওকে, 95 এর নিচে, 95 এর বেশি থাকতে হবে। ওকে, 95 এর বেশি থাকতে হবে, কিন্তু আমারটা হচ্ছে 93, খুব মার্জিনাল পর্যায়ে আছে। ওকে, তারপরে আছে কি, এসআরএমআর, এসআরএমআর আমাদের কত আছে, এসআরএমআর টি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো কি এসআরএমআর রিপোর্ট করেছে কিনা দেখি। না, ওরা রিপোর্ট করেনি। আচ্ছা, এখন সিদ্ধান্ত হচ্ছে যে আমরা দেখলাম অনেকগুলি বিষয় আমরা ওদের রেকমেন্ডেড ভ্যালু আমরা রিচ করতে পারি নাই, কিছু কিছু করেছে, কিছু কিছু করে নাই। তো সেই ক্ষেত্রে এই মডেলটাকে মডিফাই করে ফার্দার ইমপ্রুভ করার সুযোগ আছে কিনা এক্সিস্টিং ডেটা সেটের মধ্যেই। উত্তর হচ্ছে ইয়েস, কিছু
সুযোগ আছে। তো তাদের কিছু সাজেশন আছে, যেমন এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসে আমরা দেখলাম তাদের কিছু সাজেশন ওখানেও আছে। এখানেও এই কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসে আমাদের সাজেশন আছে। তো আমরা যদি দেখি মডিফিকেশন ইন্ডিসেস, অর্থাৎ মডিফাই করার জন্য তাদের কিছু সাজেশন এখানে তারা দিয়েছে। আচ্ছা, এখন এখানে একটা আছে কোভেরিয়েন্সেস, আবার দেখা যাচ্ছে রিগ্রেশন ওয়েটস। এখন আমরা কাকে মাথায় নিয়ে কাজ করব? ওকে, রিগ্রেশন ওয়েট নিব নাকি আমরা এই কোভেরিয়েন্স নিব? আচ্ছা, যদি আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করি, অর্থাৎ আমাদের এই কাজটা হচ্ছে মেজারমেন্ট মডেলের মধ্যে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করতেছি, আমরা স্ট্রাকচারাল মডেল এখনো যাইনি, মেজারমেন্ট মডেলে আছি। এখন মেজারমেন্ট মডেল কি জিনিস, স্ট্রাকচারাল মডেল কি জিনিস, এগুলা অবশ্য আমাদের একটু ভিন্ন আলোচনা। এই যারা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করেছেন তারা তাদের হয়তো জিনিসগুলো জানা আছে, যে আমরা যখন এই আইটেম এবং কনস্ট্রাক্টের সম্পর্ক দেখি, এগুলিকে বলা হয় মেজারমেন্ট মডেল, এবং এটার আরেকটা নাম হচ্ছে আউটার মডেল। আর যদি এই স্ট্রাকচার থেকে স্ট্রাকচার আমরা রিলেশনশিপ স্টাডি করি, এটাকে বলা হচ্ছে ইনার মডেল এবং স্ট্রাকচারাল মডেল। আচ্ছা, মডিফিকেশন ইন্ডিসেস এটা দুই জায়গার জন্য প্রযোজ্য। যদি আমরা স্ট্রাকচারাল মডেল ইভালুয়েট করি, ইভালুয়েট করতে গিয়ে আমাদের মডেলের ফিটনেসের সমস্যা হয়, তখন আমরা রিগ্রেশন ওয়েটস নিয়ে স্ট্রাকচারাল মডেলে কাজ করব, রিগ্রেশন ওয়েটস। ওকে, আর যদি আমরা মেজারমেন্ট মডেল নিয়ে কাজ করি, আইটেম এবং কনস্ট্রাক্টের সম্পর্ক যেখানে, এই জায়গায় মডিফিকেশনের ভ্যালুগুলো আমরা নিব, অর্থাৎ সাজেশন নিব এই কোভেরিয়েন্স থেকে। ওকে, এখন এখানে আমরা কি দেখব? আমরা দেখব এখানে যে কোভেরিয়েন্সেস গুলি তারা দেখাচ্ছে, এটা হাইয়েস্ট ভ্যালু কোনটি আছে। তো হাইয়েস্ট ভ্যালু ওখানে ওই সাজেশনটা আমরা আগে নিব, যে হাইয়েস্ট। যেমন ফর এক্সাম্পল এই যে E17 এবং E18, E17 এবং E18 দুইটার মধ্যে একটা এরর অর্থাৎ কোভেরিয়েন্স তারা দিতে বলতেছে, E17 এবং E18। ওকে, E17 এবং E18 এই যে দুইটার মধ্যে। আচ্ছা, এখন এই অনেক সময় তাদের মডিফিকেশন ইন্ডিসেস অর্থাৎ সফটওয়্যার সাজেস্ট করতে পারে যে আপনি এটার সাথে এটার একটা সম্পর্ক দিয়ে দেন, তাহলে মডেল ইমপ্রুভ হবে। অনেক সময় দেখায় E15 এর সাথে E10 এর একটা কোরিলেশন, মানে কোভেরিয়েন্স টানার জন্য, এবং মডেল ইমপ্রুভ করবে। তবে যেটা হচ্ছে, যেটা আমরা করতে পারবো না, যে একটা কনস্ট্রাক্টের এরর টার্মের সাথে আরেকটা কনস্ট্রাক্টের এরর টার্ম আমরা জয়েন দিতে পারবো না। সিমিলারলি এই ইয়ার সাথে, এই যে এরর টার্মের সাথে আমরা এই যে ভেরিয়েবল কনস্ট্রাক্টের জয়েন দিতে পারবো না, সেটাও নিষেধ আছে। তাহলে শুধুমাত্র সেম কনস্ট্রাক্টের ভিতরে একটা এরর টার্মের সাথে আরেকটা এরর টার্মের জয়েন দেওয়ার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে তারা যে সাজেশনটা করেছে আমাদের জন্য, এটা খুবই ইউজফুল এবং আমরা এবং অ্যাপ্লিকেবল। অর্থাৎ E17 এবং E18 এই দুইটার মধ্যে একটা কোভেরিয়েন্স ড্র করতে তারা বলতেছে। তো এটা ড্র করার জন্য আমাদের এখানে যেতে হবে। ওকে, এখানে তো ভ্যালুগুলি আছে, আমরা এখানে চলে যাই। এখানে গিয়ে আমরা এই যে ড্র কোভেরিয়েন্স, এইটা এবং এইটা আমরা ড্র করে দিলাম। ওকে, এখন আমরা মডেলটা আবার রান করে আমরা দেখি ক্যালকুলেট এস্টিমেট আমাদের একটু ইমপ্রুভ হয় কিনা। মডেল ফিটনেস এবং রান হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আউটপুটে যাই, মডেল ফিটনেসে যাই। আমরা মডেল ফিটনেসে গিয়ে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, কিছুটা ইমপ্রুভ মনে হচ্ছে।
again যেটা আমাদের ছিল GFI 0.9 এর উপরে আছে কিনা, GFI একটু ইমপ্রুভ হয়েছে আগের তুলনায়, GFI 0.805, GFI 0.8। ওকে, আগে কিন্তু এটা আমরা মানে কমপ্লাই করি নাই, এখন একটু মডিফাই করার পর আমরা কিন্তু এটা কমপ্লাই করতে পেরেছি, এটা একটা অর্জন বলা যায়। তো সিমিলারলি বাকিগুলির অবস্থাও একটু ইমপ্রুভ হবে, এটা নিঃসন্দেহে। আচ্ছা, আমরা দেখি আর একটু ফার্দার আমরা ওই যে জিএফআই কে টাচ করতে পারি কিনা, তাহলে আমরা আরেকটু মডিফাই করার সুযোগ আছে কিনা দেখি। মডিফিকেশন ইন্ডিসেস, এখানে সবচেয়ে সর্বোচ্চ ভ্যালু কোনটা আছে, 21, তার উপরে আছে কিনা, নাই। আচ্ছা, 21 কি সাজেস্ট করছে, E13 এর সাথে E14, খুবই চমৎকার। E13 এর সাথে E14, ওকে, আমরা এখানে যাই, E13 এবং 14, ওকে, চমৎকার জিনিস। এইটা এবং এটা, ওকে, আমরা আবার দিলাম, আবার রান করলাম। রান করার পর আমরা একটু ভ্যালুটা দেখি তারা কি দেখাচ্ছে। আমরা আগে ছিল 85, এবার বেশি একটা হয় নাই, 0.866। আচ্ছা, এটা যে খুবই পোর তা কিন্তু বলা যাচ্ছে না, কিছু সাজেশন আছে কিন্তু লিটারেচারের মধ্যে। ওকে, যেমন আমি আরেকটা পেপার আপনাদেরকে দিয়েছি, আপনার ওই পেপারটা একটু দেখতে পারেন, যেটা হচ্ছে CFA। এটা লিটারেচার রিভিউ পেপার। ওকে, অসুবিধা নেই, এই দুইটা পেপার মধ্যে আপনি হয়তো পাবেন যে সাজেশনের মধ্যে অনেক কিছু আছে, কিছু কিছু বলতেছে এটা ফেলে দেওয়ার মতো না, তবে এই ক্রাইটেরিয়াতে সে গ্রেড না আর কি, একটু মডারেট, এই ক্রাইটেরিয়াতে সে মডারেটলি ফিট করে, গ্রেটলি ফিট করে না, অর্থাৎ এক্সিলেন্ট আমরা বলতে পারছি না। তবে যেহেতু 0.8 কে অনেকে সাজেস্ট করেছে, 0.8 যদি হয় তাহলে এটা পোর ফিট আপনি বলতে পারেন, এই ক্রাইটেরিয়া পোর ফিট, কিন্তু 0.8 এর উপরে আছে আমাদের। ওকে, আর অন্য ক্রাইটেরিয়াতে আমরা পাস করেছি। তো সুতরাং এইভাবে আমরা কিন্তু কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের যে ফিটনেস, এটা আমরা দিয়ে দেব। আর এক্ষেত্রে আমরা যে মডিফাই করেছি একটু, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এবং এটা কিন্তু ইয়েতে দিতে হবে, আপনার ইয়েতে রিপোর্টে আপনি যখন থিসিস সাবমিট করবেন, কিংবা পেপারের মধ্যে আপনাকে বলবে যে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হবে, তখন আপনি এটা বলবেন যে এই দুইটার মধ্যে আমরা মডিফাই করেছি। এগুলো বিশেষ করে থিসিসের মধ্যে আপনারা অ্যাপেন্ডিক্সের মধ্যে দিয়ে দিবেন ভালো করে। আর এটা কপি করতে পারেন, কপি করার উপায় কি, যে এখানে এডিটের মধ্যে আছে, কপি টু ক্লিপবোর্ড। ওকে, যে প্র্যাকটিস করেছি তো সবকিছু আসে না, এর কারণ হচ্ছে আমরা সিলেক্ট করে নেই সবকিছু। এই যে এটা হচ্ছে সবগুলা সিলেক্ট করার জন্য, সিলেক্ট অল অবজেক্টস। ওকে, তারপরে আমরা এডিট করলাম, কপি টু ক্লিপবোর্ড। ওকে, সরি, এটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে এখানে আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু ওই যে ভ্যালুগুলি সহ খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা দেখাচ্ছি আমার মডেলের যে ফিটনেস।
তো এখন এইভাবেই আমরা রিপোর্ট করব যে আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করলাম এবং লোডিং গুলি ঠিক আছে, আমাদের মডেল ফিটনেস ক্রাইটেরিয়ায় আমরা বলবো এই ফিটনেসে আমরা এই পর্যন্ত আমরা রিচ করতে পেরেছি। তো এইভাবে আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের মানে প্রসেসটা কমপ্লিট করব। হ্যাঁ, তো এখন আসলে আমি যে অ্যামোসে হাত দিব সেটা আমি আগে বলি নাই, কিন্তু আমার এই যে ধারণা যে যখন আমরা বলছি কোয়েশ্চেনিয়ার ভ্যালিডেশন বলতে আমরা যেটা বুঝি সেটা কোয়েশ্চেনিয়ারের প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের ভ্যালিডেশনটা হয়। এখন আমার কোয়েশ্চেনিয়ার যদি হয়ে থাকে এই ধাঁচের, তাহলে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিসে যাবেন। আর কোয়েশ্চেনিয়ার যদি হয়ে থাকে একদম নতুন এক্সপ্লোরেটরি টাইপ, যেখানে আপনি জানেন না আপনার কি কি কনস্ট্রাক্ট আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই হাইলি সাজেস্টেড মানে অ্যাপ্রোচ হচ্ছে যে ওই যে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করা। এবং সাধারণত তখন আপনার ডেটাগুলি এরকম থাকবে যে শুধু কোয়েশ্চেন কিংবা আইটেম, হ্যাঁ, এই ধাঁচের হবে, আইটেম 1 টু আইটেম 30, আইটেম 24। তো তখন এগুলো দিয়ে তখন আপনি ফ্যাক্টরগুলি বের করলে তারপরে এই কোয়েশ্চেনগুলিকে, রিলেটেড কোয়েশ্চেনগুলিকে কি নাম দেওয়া যায় সেই ধরনের একটা কনস্ট্রাক্ট তখন আপনি ডেভেলপ করবেন। তখন তার মানে আপনি নতুন কনস্ট্রাক্ট মানে প্রপোজ করছেন লিটারেচারের মধ্যে। খুবই ইন্টারেস্টিং, নতুন কনস্ট্রাক্টের নাম প্রপোজ করছেন আপনি। তো তখন আপনাকে সাইট করবে, কিন্তু যদি এই কনস্ট্রাক্টটা খুবই রেপ্লিকেবল হয়, অর্থাৎ ভবিষ্যতে অন্যরা ইউজ করতে পারবে এরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে দেখবেন যে আপনার লক্ষ লক্ষ সাইটেশন হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু এই যে টিপিবি থিওরি, এই তাদের এগুলি আমরা ধার করেছি, রাইট? অ্যাটিটিউডস টুয়ার্ড শেয়ারিং, সাবজেক্টিভ নর্ম, এই যে টার্মটা সে ইউজ করলো সাবজেক্টিভ নর্ম, এই টার্মটা এই নিঃসন্দেহে এটা অতীতে ছিল না, কেউ না কেউ এটা প্রপোজ করেছে। অথচ এই টার্মটা কিন্তু অনেকেই এখন ইউজ করছে, রাইট? যারা যারা ইউজ করছে তারা কিন্তু এই যে সাইট করছে এটার যে জনক, রাইট, তাকে। এখন এই এক্সপ্লোরেটরি রিসার্চের একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা মানে সাধারণত অনেকে ভাবে এটা দুর্বল, বাট এটা যদি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা যায় এবং টার্মিনোলজি গুলি খুবই অ্যাট্রাকটিভ হয়, আইটেম গুলি খুবই ট্রান্সপারেন্ট এবং সিম্পল হয়, তাহলে ধারণা করা যায় এটাকে রেপ্লিকেট করা যাবে এবং অনেকেই পরবর্তীতে এগুলাকে সাইট করবে এবং আপনার আইটেম তারা ধার করবে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, মানে চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায় যে এটার উইকনেস মানে আছে, পাশাপাশি এটার অ্যাডভান্টেজ অনেক বেশি আছে। আর যদি আমরা সরাসরি এগুলিকে মানে কপি করি লিটারেচার থেকে, তাহলে আপনার থিসিসটা খুব সহজ হয়ে যাবে। আপনাকে হয়তো মানে খেয়াল করতে পারবে না অনেকেই, আপনি বলবেন যে এগুলা তো অলরেডি এস্টাবলিশ স্কেল, আমরা ওগুলা থেকে ধার করছি। তো সুতরাং এই ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা একটু দুর্বল আর কি, বাট আপনার এই যেটা হচ্ছে স্কেলের স্ট্রেংথ অনেক বেশি। তো এই হচ্ছে আমাদের আলোচনা। তো অ্যামোস আসলে অনেকের জন্য হয়তো খুবই নতুন, আমি যেটা দেখাইলাম আজকে অ্যামোস, এটা অনেকের কাছে আসলে খুবই ডিফিকাল্ট মনে হতে পারে যদি অতীত অভিজ্ঞতা থাকে। তো অ্যামোসের সফটওয়্যারটা কি আমরা আমাদেরকে দেওয়া হয়েছে নাকি না? না, অ্যামোসের সফটওয়্যার আসলে এটা দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে এটা অনেক ভারী সফটওয়্যার। হ্যাঁ, এটা সুবিধা হচ্ছে এটা স্মার্ট পিএলএস এর মতো আপনাকে লাইসেন্স কিনতে হবে না, এটার ক্র্যাক ভার্সন পাওয়া যায় বাংলাদেশে যথেষ্ট অ্যাভেলেবেল। আপনি চাইলেই এটা ক্র্যাক ইউজ করতে পারেন, ডাউনলোড করে নিতে হবে। এটা বেটার হয় ওই যে মানে ওই যে সিডি কিনে নিয়ে যাওয়া। হ্যাঁ, ওইটা ক্র্যাক সহ এসপিএসএস এর মতো এক্স্যাক্টলি, কারণ এটা তো ওই যে আইবিএম এর বড় ছোট ভাই আর কি। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই যে আমরা যে আজকে এই
বিশেষ করে তিনটা জিনিস অ্যাড্রেস করলাম। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সপ্লোরেটরি, তারপরে কনফার্মেটরি। এবং তিনটাই মূলত আমাদের এই ডেটাটাকে, কোয়েশ্চেনারটাকে আমরা কিভাবে মিনিংফুল ওয়েতে সাজাবো এবং কোয়েশ্চেনারটাকে ভ্যালিডেট করবো। আমার প্রশ্ন যদি থাকে প্লিজ। আমার কোশ্চেনটা স্যার কোয়েশ্চেন ছিল একটা আমার। জি জি স্যার এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালাইসিস এটা তো মেইনলি মেজারমেন্ট মডেল অ্যাসেস করার জন্য করা হয়। জি 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 এই দুইটার মধ্যে, এই দুইটা কনসেপ্টের মধ্যে তো কোনো পার্থক্য নাই, সিএফএ এন্ড মেজারমেন্ট মডেল অ্যাসেসমেন্ট। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? স্যার আমি একটু এক্সটেন্ড করি কোশ্চেনটা, যে তো সেই ক্ষেত্রে মানে আমি স্মার্ট পিএলএস আর এমওস এই দুইটার মধ্যে এই সিএফ এর কনসেপ্টটা কি মানে সেম? না, একটু পার্থক্য আছে। ভালো প্রশ্ন। একটু পার্থক্য আছে, যেটা হচ্ছে আমরা স্মার্ট পিএলএস এ এইভাবে আলাদা করে এই শুধুমাত্র মেজারমেন্ট মডেল কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারি না। তো এবং ইনফ্যাক্ট এই কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের এই মানে মেইন বিষয় হচ্ছে এটার মডেল ফিটনেস গুলি দেখা। অর্থাৎ এই কনফার্মেটরি মডেলটার ফিটনেস গুলি ঠিক আছে কিনা, মডেল ফিটনেস। তো স্মার্ট পিএলএস এ এই মডেল ফিটনেস গুলি তারা প্রোভাইড করে না, এবং তাদের ওখানে বলা আছে যে আসলে এই আমাদের স্টাডিটা হচ্ছে মোর লাইক এই এক্সপ্লোরেটরি টাইপ, অর্থাৎ যেটার উদ্দেশ্য মডেল ফিটনেস না, যেটার উদ্দেশ্য হচ্ছে হাউ টু ম্যাক্সিমাইজ এক্সপ্লেইন ভেরিয়েন্স। তাদের মূল কথা হচ্ছে ওখানে। স্যার এখন মনে হয় 2-3টা মডেল ফিটনেসের ক্রাইটেরিয়া ওরা অ্যাড করছে, ইদানিং করছে। তারপরেও কিন্তু ওদের সাজেশন হচ্ছে, তারা বলতেছে আমাদের এটা আপনারা ওই পারপাসে ইউজ করেন না। এটা কিন্তু ওদের ওয়েবসাইটে বলা আছে। তো তারা সাজেস্ট করে যে ফিটনেসের জন্য হইলে আপনি আমাদের এটা ইউজ করার দরকার নেই। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই এক্সপ্লেইন ভেরিয়েন্স, এবং উদ্দেশ্য মডেলের প্রেডিক্টিভ ক্ষমতা কতটুকু সেটা বের করা। আর এমওস এর উদ্দেশ্য হচ্ছে যে মডেলটা ফিট করে কিনা ডেটার সাথে, এই জায়গা হচ্ছে তার কারিশমা, এখানে সে বেশি নজর দেয়। এই জন্য বলা হয় যে থিওরি টেস্ট করার জন্য ডিফারেন্ট কনটেক্সটে এমওস ইউজ করা বেটার। আর যদি আমি মডেলকে মডিফাই করি, নতুন কোনো কিছু এডিশন করি, উদ্দেশ্য হচ্ছে প্রেডিক্টিভ পাওয়ার দেখা, সেক্ষেত্রে পিএলএস এসইএম অর্থাৎ স্মার্ট পিএলএস কে তারা প্রপোজ করতেছে। তো এখন আমরা স্মার্ট পিএলএস এ এই আসলে আলাদা করে এইভাবে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করি না। আর এমওসেও কিন্তু আমাদের প্রয়োজন হয় না, যদি না আমাদেরকে সাজেস্ট করে আমাদের এক্সামিনার কিংবা রিভিউয়ার যে আপনি আগে এই আলাদা করে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করে দেখেন আপনার এই মেজারমেন্ট মডেলের এগুলা ঠিক আছে কিনা। এখন আমরা যখন ইয়েতে যাই, এই যে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ যাই, ফর এক্সাম্পল এখানে এটাও কিন্তু এমওস দিয়ে করা যাবে। ওকে, এটাও এমওস দিয়ে করা যাবে। তখন আমরা কিন্তু আলাদা করে এভাবে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব না। তখন এই যে লোডিং গুলি দেখবো আমরা মডেলের ভিতরে, ওই যে মেজারমেন্ট মডেলের যে বিষয়টা আছে না, সরি মেজারমেন্ট মডেল, এই তখন আমরা এখানে ওই যে আপনার লোডিংস দেখবো, সিআর দেখবো এবং অন্যান্য বিষয়গুলো দেখবো। আর এমন যে বাড়তি দেখা হয় যে তার ফিট ইন্ডিসেস গুলা ফিট করে কিনা। এই হচ্ছে মূলত এই পিএলএস এবং এমওস এর মূল পার্থক্য। স্যার একটু ফার্দার যদি কোশ্চেন আমি একটু এক্সটেন্ড করি, যে আপনি যে বললেন যে যদি আমরা যদি মডেল টেস্ট করি তাহলে এমওস অ্যাপ্রোপ্রিয়েট, এবং যদি মডেল মডিফাই করি দেন স্মার্ট পিএলএস অ্যাপ্রোপ্রিয়েট। জি জি
তো স্যার আমার যদি আমার প্রপোজ মডেল যদি এটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হয়, এই ক্ষেত্রে এটা কি কোনো রোল প্লে করে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলে আমি স্মার্ট পিএলএস ইউজ করব, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হলে আমি এমওসটা ইউজ করব। যেমন এই যে এই থিওরি, রাইট? এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল মডেল এবং এটা অনেকবার টেস্ট করা হয়েছে এই রিলেশনশিপ। আমি যদি হুবহু এটা ইউজ করি তাহলে বেটার এমওস ইউজ করা। এটা হুবহু যদি আমি ইউজ করি তাহলে এমওস ইউজ করি। আর এমওস ইউজ করার জন্য আমাকে স্যাম্পল সাইজ কিন্তু একটু বেশি লাগবে। এমওস এর স্যাম্পল সাইজ রিকোয়ারমেন্ট একটু বেশি সবসময়, কারণ সে ফিটনেস দেখতে চায়। আর আমরা জানি যে স্মার্ট পিএলএস এ অর্থাৎ এই পার্শিয়াল লিস্ট স্কয়ার মেথড যেটা, সেই মেথডে কিন্তু আপনার এই স্যাম্পল সাইজ অনেক কম হলেও মডেল রান করে। এই একটা সুবিধা ওখানে আছে। তো সুতরাং এই ধরনের মডিফিকেশন যদি আমি করি, যেমন এটা আমি ছোট করে ফেললাম, তো বেটার আমি পিএলএস এসইএম ইউজ করি, অর্থাৎ স্মার্ট পিএলএস কিংবা ওয়ার্ক পিএলএস যে সফটওয়্যারে থাক না কেন, মূল মেথডটা তো হচ্ছে আমার ওই যে পিএলএস এসইএম। আর এখানে আমি ইউজ করব সিবিএসইএম। তো সিবিএসইএম এর জন্য আমি এমওস ইউজ করতে পারি অথবা এম প্লাস ইউজ করতে পারি, এম প্লাসও আছে। এই ধরনের সফটওয়্যার আমি ইউজ করতে পারি। এখন এগেইন এগুলা কিন্তু আমি যে বলছি বিষয়টা কিন্তু 100% সবাই এভাবে মানবে না, হ্যাঁ? কারণ লিটারেচারের মধ্যে কি আছে, যেটা বললাম যে মাযহাবের বিষয় আছে, ওখানে গ্রুপিং আছে। ওখানে আইবিএম ও অনেকে রাখতে চায়, আইবিএম যেন মরে না যায়। ওরাও কিন্তু আপনার সবসময় চায় যে আপনি যে কোনো মডেল এমওস দিয়ে করেন। মানে বোঝা যাচ্ছে, যে কোনো মডেল আপনি এমওস দিয়ে করেন, এই সাজেশন কিন্তু লিটারেচারে বহুত আছে। এখন আবার আরেক গ্রুপ হইতেছে, তারা বলতেছে যে না, যে আপনি এই পিএলএস ইউজ করেন যদি আপনি প্রেডিকশন দেখতে চান, অর্থাৎ আপনার এই প্রেডিক্টিভ পাওয়ার সাউন্ড হচ্ছে। আচ্ছা, আশা করি বোঝা গেছে, রাইট? জি স্যার, আমার কনসেপ্ট ক্লিয়ার স্যার। আর কোনো প্রশ্ন কি আছে? স্যার একটা প্রশ্ন করব, যদি আমি মেজারমেন্ট যদি স্কেল ডেভেলপমেন্ট করি, সেই ক্ষেত্রে যদি স্মার্ট পিএলএস ইউজ করি, সেখানে কি শুরুতে ইয়ে করে নিতে হবে, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করে নিতে হবে? আচ্ছা, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল। সাউন্ড আসলে কোত্থেকে আসছে আপনারা যদি এই থিসিসটা দেখেন, হ্যাঁ, ইন্টারেস্টিং। এই থিসিসটা কিন্তু সে স্কেল ডেভেলপ করেছে, বাট সে মেথড ইউজ করেছে কনফার্মেটরি, সে কিন্তু এক্সপ্লোরেটরি ইউজ করে নাই। ওকে, তার জাস্টিফিকেশন সে দিয়েছে। তো এগেইন যেটা আমি বললাম যে আপনি শুরুতে যদি কোনো স্কেল ডেভেলপ করেন, লিটারেচারে হাইলি সাজেস্টেড হচ্ছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস ইউজ করা। এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস এন্ড ব্যতিক্রম যে নাই তা নয়, এটার উদাহরণ হচ্ছে এই যে কিছু জিনিস আছে যে লিটারেচারের মধ্যে দেখা যাচ্ছে সে জাস্টিফাই করেছে, সে কেন করেছে। এখন আপনিও জাস্টিফাই করতে পারেন যে আপনি কেন এক্সপ্লোরেটরি করেছেন। তো এগেইন আসলে গবেষণার মধ্যে রাইট এবং রং বলতে আসলে কিছু নাই, অলওয়েজ জাস্টিফিকেশন। আপনি যদি জাস্টিফাই করতে পারেন তাহলে আপনার মতামতই আপনার প্রতিষ্ঠিত হয়ে যাবে, অন্যরা অনুসরণ করতে হবে তা নয়। আপনি প্রপোজ করলেন, আপনি যুক্তি তর্ক দিয়ে বুঝাইলেন যে আমার কাছে এটা ভালো মনে হয়। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যারা পিএইচডি করছেন, পিএইচডির সাথে কিন্তু ফিলোসফি শব্দটা আছে, ডক্টরস অফ ফিলোসফি। এন্ড ফিলোসফির জিনিস কিন্তু আসলে আমরা অনেকে অনুধাবন করতে পারি না। ফিলোসফির জিনিসটা হচ্ছে যে আপনার রিসার্চার, গবেষকের ব্যক্তিগত কিছু ফিলোসফি থাকতে পারে। অর্থাৎ আপনি সব সময় যে সবাইকে অনুসরণ করবেন তা নয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার দ্বিমত থাকতে পারে এবং সেই দ্বিমতটা আপনি এখানে জাস্টিফাই করবেন, এবং অন্যরা অনুসরণ করলে করুক, না করলে নাই, সেটা তাদের ব্যাপার। আপনি বললেন যে আমার কাছে মনে হয়েছে এটা, আমি এরকম মনে করি।
এবং আমার জাস্টিফিকেশন আমি দিয়েছি, ফাইন। আসলে এইভাবে হয়। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন কি আছে?